তো বাঙালি জাতীয়তাবাদের কথা বলতে গেলে এটি একটি ভাষাভিত্তিক জাতীয়তাবাদ, একটি ইতিহাস এবং সংস্কৃতি ভিত্তিক চেতনা এবং একটি অসাম্প্রদায়িক চেতনা, তিনটার কথা এখানে বলা হয়েছে। তাহলে আমরা আমরা জানবো যে হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ কি। এটা হচ্ছে একটা ভাষাভিত্তিক একটা জাতীয়তাবাদ। হ্যাঁ, কথাটা সঠিক। জাতীয়তাবাদ মানে হচ্ছে সেটা ভাষাভিত্তিক হতে হয়, বা জাতীয়তাবাদ অ্যাকচুয়ালি জিনিসটা কি, যেটা কিনা একটা মানসিক ধারণা। মানুষ কোনো একটা বিষয় যদি, কোনোটা মানসিক কোনোটা বিষয় যদি তারা একসাথে থাকে, একত্রে থাকে, কিংবা হচ্ছে তারা কোনো একটা বিষয় তারা মেন্টালি যদি ব্যাপারটাকে তারা মেনে নেয়, বা সেই বিষয়টাকে তারা চেতনা হিসেবে মেনে নেয়, মানসিকভাবে মেনে নেয়, সেটাকে বলা হচ্ছে ভাষাভিত্তিক জাতীয়তাবাদ। তাহলে এটা মিলে যাচ্ছে আমাদের ইতিহাস এবং সাংস্কৃতিক ভিত্তিক চেতনা। চেতনা আমাদের মানসিক ব্যাপার, হ্যাঁ এটাও মিলে। এবং বলেছে একটু অসাম্প্রদায়িক চেতনা, আবারও চেতনার কথা বলেছে। চেতনা এবং জাতীয়তাবাদ সবগুলো জিনিস হচ্ছে মানসিক বিষয়, এবং আমরা জানি যে জাতীয়তাবাদ হচ্ছে একটা মানসিক বিষয় ধারণার সাথে সম্পর্কিত। সো সেই হিসেবে বলতে গেলে আমাদের তিনটাই আমাদের উত্তর হচ্ছে। সো আমরা উত্তর দেখবো তিনটা কোথায় আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি ডি নাম্বারের উত্তর আছে তিনটা, সুতরাং এটাই আমাদের উত্তর। 5 নম্বর বলেছে সুপ্রিম কোর্টের খ্যাতিমান আইনজীবী মিস্টার হক সাহেবকে সরকার সাংবিধানিকভাবে প্রজাতন্ত্রের পক্ষে আইন উপদেষ্টার দায়িত্ব প্রদান করে। আচ্ছা, আইন উপদেষ্টা, বাংলাদেশ সরকারের আইন উপদেষ্টা এবং সাংবিধানিক প্রতিষ্ঠান এমন ব্যক্তি একজনই আছে, তার নাম কি? সে কে? সে হচ্ছে আমাদের অ্যাটর্নি জেনারেল, তাই না? তাহলে সে হচ্ছে অ্যাটর্নি জেনারেল। তো আমরা এবার দেখতেছি কি কি প্রশ্ন করছে এখানে। আমরা জানি ইয়েটাও কি বলে হচ্ছে, পদটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল, কিন্তু সেই মিস্টার হক সাহেবকে কে নিয়োগ প্রদান করেছেন? হক সাহেবকে নিয়োগ প্রদান করেছেন কে? রাষ্ট্রপতি। আমরা জানি যে সাংবিধানিক প্রতিষ্ঠান যে আছে হচ্ছে চারটা, সে চারটা সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রত্যেককে নিয়োগ প্রদান করেন হচ্ছেন কে? রাষ্ট্রপতি। ডেফিনেটলি উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি। ওকে, চলে যাবো পরবর্তী প্রশ্নে। সেখানে প্রশ্ন বলা হয়েছে সুপ্রিম কোর্টের খ্যাতিমান আইনজীবী মিস্টার হক সাহেবের মানে দায়িত্বগুলো কি কি আর কি। হয়তো খ্যাতিমান আইনজীবী বলতে ওই যে ইয়াকে বোঝানো হলো, কি বলা হচ্ছে আমাদের নাম কি ওটার, অ্যাটর্নি জেনারেলকে বোঝানো হলো, এবং যাকে নিয়োগ দিচ্ছেন হচ্ছেন রাষ্ট্রপতি। তো দায়িত্বগুলো কি? তার দায়িত্বগুলোর মধ্যে এখানে 1 নম্বরে বলা হয়েছে রাষ্ট্রপতি প্রদত্ত দায়িত্ব পালন। হ্যাঁ, রাষ্ট্রপতি থেকে যে দায়িত্ব দিবে তিনি সেই দায়িত্ব পালন করবেন, যেহেতু তিনি আইন সংক্রান্ত ব্যক্তি, তাকে আইনের ব্যাপারগুলো তাকে দেওয়া হবে। এরপর বলেছে যে প্রয়োজনে আদালতে বক্তব্য পেশ। হ্যাঁ, তিনি তার যদি কোনো প্রয়োজন হয় রাষ্ট্রের, তিনি আদালতে গিয়ে তার বক্তব্য পেশ করতে পারবেন, আইনে জটিল প্রশ্নে মতামত প্রদান করবেন। এই কথাটাও সঠিক। তাহলে আমরা দেখতে পেলাম যে তিনটা উত্তরই আমাদের সঠিক এখানে দেখা যাচ্ছে। রাষ্ট্রপতি প্রদত্ত দায়িত্ব পালন, প্রয়োজনে আদালতে বক্তব্য পেশ, আইনে জটিল প্রশ্নে মতামত প্রদান, তিনটাই আমাদের সঠিক। তাহলে আমরা এখানে চলে যাব আমাদের একটা অপশন। এই দেখো ডি নাম্বার অপশনে আছে তিনটাই সঠিক। সো আমরা বলবো অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, চলে যাবো পরবর্তী প্রশ্নে। বলা হয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে সর্বোচ্চ কতজন সদস্য থাকতে পারবে? বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের গঠনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের গঠনে স্পষ্টভাবে বলা হয়েছে মোট 15 জন থাকতে পারবে। ঠিক আছে, তো আমরা অপশনে দেখবো, এই যে অপশন বি তে আছে 15 জন। সেই 15 জন হচ্ছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মূল ব্যক্তি। তার মধ্যে একজন হবেন প্রধান, যাকে বলা হচ্ছে প্রধান, কি বলা হচ্ছে ওই যে কি বলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান, তিনি হচ্ছেন প্রধান। ওকে, এরপরে বলা হচ্ছে কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান? সাংবিধানিক প্রতিষ্ঠান আমি বলেছিলাম শুরুতেই 4টি সাংবিধানিক প্রতিষ্ঠানের কথা আমি 4টি বলেছিলাম। আমি আবারও বলতেছি, এখানে লিখে দিচ্ছি, তোমরা চাইলে নোট করতে পারো। আমরা জানি সাংবিধানিক প্রতিষ্ঠান হচ্ছে কর্ম কমিশন, একটা নাম সামনে আছে আরো, সরকারি কর্ম কমিশন। তো কর্ম কমিশন এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। এছাড়া আমরা আরো সাংবিধানিক প্রতিষ্ঠানের নাম জানি, সেটা হচ্ছে নির্বাচন কমিশন, তাই না? আমরা জানি হচ্ছে নির্বাচন কমিশন। আমরা আরো জানি হচ্ছে অ্যাটর্নি জেনারেল, ঠিক আছে? এবং বইয়ে আমাদের আরো দেওয়া আছে যেটা সর্বশেষ, সেটা হচ্ছে আমরা জানি মহাহিসাব নিরীক্ষক, তাই না? মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, তবে আমরা জাস্ট মহাহিসাব নিরীক্ষক হিসাবেই আপাতত জানি। হ্যাঁ, ওকে, মহাহিসাব নিরীক্ষক। তো এখন বলেছে যে কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যে পড়ে। তো আমরা এখানে সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রককে পেয়ে যাচ্ছে আমাদের উত্তরে। সো এটাকে আমরা সঠিক উত্তর হিসেবে ধরবো। পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছে আমরা। সেখানে বলা হয়েছে একটা উদ্দীপক রাষ্ট্রপতি কোনো নিয়োগ সংক্রান্ত কোনো পরামর্শ চাইলে, নিয়োগের সাথে সম্পর্কিত একটাই প্রতিষ্ঠান, নিয়োগের সাথে সম্পর্কিত প্রতিষ্ঠান বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যে একটাই। কি যেন নাম তার? তার নামটা হচ্ছে, নিয়োগের সাথে সম্পর্কিত প্রতিষ্ঠান হচ্ছে একটা, সেটা হচ্ছে সরকারি কর্ম কমিশন, যারা কিনা রাষ্ট্রের জন্য মেধাবী এবং দক্ষ লোক বাছাই করে। আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে যে জনগণের সেবার জন্য মেধাবী ও দক্ষ লোক বাছাই। হ্যাঁ, মেধাবী এবং দক্ষ লোক বাছাইয়ের কাজটা করেন হচ্ছেন সরকারি কর্ম কমিশন। সো আমরা এখানে উত্তর খুঁজবো সরকারি কর্ম কমিশন কোথায় আছে। সো বলেছে প্রশ্নচিহ্নিত স্থানে কোন সংস্থাটি বসবে? আমরা দেখেছি রাষ্ট্রপতি নিয়োগ করবেন, এবং সেই রাষ্ট্রপতি নিয়োগ করার পর তার মূল কাজ হবে সরকারি রাষ্ট্রের কাজের জন্য দক্ষ এবং হচ্ছে তোমার যোগ্য লোককে নিয়োগ প্রদান করা, সেটাকে আমরা বলতেছি হচ্ছে সরকারি কর্ম কমিশন। সো আমাদের বি হচ্ছে সঠিক উত্তর। এরপর চলে যাবো বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান কয়টি?
বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান 4টি, যদিও আমি বলেছি সংবিধানে বলা হয়েছে বাংলাদেশ সরকারি কি বলে বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান 7টির কথা বলা হয়েছে, 4টিতে একটু আগে দেখলাম। এর বাইরেও ছিল হচ্ছে, এর বাইরেও আছে হচ্ছে আইন বিভাগ, মানে ওই 4টার বাইরে যে 4টি একটু আগে দেখলাম তার বাইরে আছে হচ্ছে আইন বিভাগ, তার বাইরে আছে হচ্ছে বিচার বিভাগ, এবং তার বাইরে আছে হচ্ছে শাসন বিভাগ। তাহলে আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ এই তিনটাও হচ্ছে ওই আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যে পড়ে। তাহলে সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যে আমরা দেখতে পেলাম যে মোট 7টি, কিন্তু আমাদের বইয়ে যেহেতু ইন্টার লেভেল পর্যন্ত 4টি বলা আছে, সো আমরা 4টাকে সঠিক উত্তর হিসেবে কাউন্ট করব। সো সেই হিসেবে আমাদের সঠিক উত্তর হচ্ছে 4টি। ওকে, আমরা চলে যাবো পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে যাচ্ছি আমরা, সেখানে গিয়ে দেখতে পাচ্ছি বাংলাদেশ নির্বাচন কমিশনের মেয়াদ কত বছর। আমরা জানি 3টা জিনিস কমন এখানে। নিয়োগ প্রদান করবেন হচ্ছেন রাষ্ট্রপতি, তার মেয়াদ থাকবে হচ্ছে 5 বছর এবং তিনি অনধিক 65 বছর পর্যন্ত তার সেই ক্ষমতায় তিনি থাকতে পারবেন। তো এগুলো জিনিসগুলো কমন বিষয়। তাহলে বাংলাদেশ নির্বাচন কমিশনের মেয়াদ কত বছর আমরা জানলাম, সেটা হচ্ছে 5 বছর। এই জিনিসটা কমন, এবং তাকে নিয়োগ প্রদান করবেন কে? রাষ্ট্রপতি নিয়োগ প্রদান করবেন, প্রধান নির্বাচন কমিশনার যিনি আছেন আর কি। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নিরপেক্ষতায় কোনটি নিশ্চিত হয়? যদি সরকারি কর্ম কমিশন অর্থাৎ পিএসসি, বিপিএসসি বা পিএসসি যেটাকে বলতেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, সেটা যদি নিরপেক্ষ হয়, নিরপেক্ষ হলে যেটা হবে, নিরপেক্ষ হলে দক্ষ এবং হচ্ছে যোগ্য কর্মী তাকে আমরা বাছাই করতে পারবো, বা দক্ষ কর্মী যোগ্য কর্মী সরকারি কাজে লিপ্ত হতে পারবে বা প্রয়োজনীয় জায়গা তারা থাকতে পারবে। তো সেখানে আমরা বলেছি উত্তরটা হচ্ছে অপশন বি। এরপরে বলতেছি হচ্ছে পরের প্রশ্ন, সেখানে বলা হয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কোন ধরনের প্রতিষ্ঠান? বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, নির্বাচন কমিশন, অ্যাটর্নি জেনারেল এবং মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, এই 4টা হচ্ছে সরকারি এই 4টা হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান। আমরা আগেই বলেছি এটা, তাই না? এই 4টা হচ্ছে কি প্রতিষ্ঠান? এই 4টা হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। চলে যাব পরবর্তী প্রশ্নে। সাংবিধানিক প্রতিষ্ঠান নয় কোনটি? তাহলে আমরা জানলাম যেগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান 7টাই আমরা জেনেছি, বই আছে 4টা, সে 4টাও আমি বলেছি। এর বাইরে যেটা থাকবে সেটা হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান। তাহলে আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন, এটাও আমাদের অপশনের মধ্যে ছিল। তারপর হচ্ছে সরকারি কর্ম কমিশন, এটাও আছে। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকও আছে, কিন্তু একটা জিনিস নাই, সেটা হচ্ছে দুর্নীতি দমন কমিশন। যদিও আমরা অক্ষরপত্র কিংবা কিছু কিছু বই আমরা দেখতে পাই যে দুর্নীতি দমন কমিশন এই জিনিসটা আছে আমাদের বইয়ে, বাট কথা হচ্ছে সেটা কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠান না, ওটার সাথে সংবিধানের সম্পর্ক খুব কম। ওকে, আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। লতিফ আহমেদ বাংলাদেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। তিনি সরকারের পক্ষে দেশের যে কোনো আদালতে মামলা পরিচালনা করেন। মামলা আইন সম্পর্কিত বিষয় একজনই, তিনি কে? তিনি হচ্ছেন অ্যাটর্নি জেনারেল। আর অ্যাটর্নি জেনারেল হোক বা প্রধান বিচারপতি হোক বা ওই সরকারি কর্ম কমিশনের ব্যক্তি হোক, তাকে নিয়োগ প্রদান করবেন রাষ্ট্রপতি। সো আমাদের রাষ্ট্রপতি প্রশ্ন করছে লতিফ আহমেদকে কে নিয়োগ প্রদান করেন? লতিফ আহমেদকে নিয়োগ প্রদান করেন হচ্ছেন রাষ্ট্রপতি। এরকম প্রশ্ন একটা আমরা এর আগে সলভ করে আসছি। তোমরা দেখতে পাচ্ছ যে এই অধ্যায় কিন্তু এমনিতে অধ্যায়টা খুবই ছোট, জাস্ট 3 থেকে 4 পৃষ্ঠার একটা অধ্যায়, এবং এই অধ্যায় কিন্তু খুব বেশি প্রশ্ন হয় না। জাস্ট খালি 3 থেকে 4টা, সর্বোচ্চ 3টা প্রশ্ন হতে পারে, এবং এই প্রশ্নগুলোর মধ্যেই ঘুরায় বেঁচে থাকে। দেখো এইটুকুর মধ্যেই ওই প্রশ্ন ঘুরায় বেঁচে কিন্তু এগুলো আসতেছে। সো বলতে গেলে এই কয়টা প্রশ্ন যদি আমরা প্র্যাকটিস করি ভালো মতো, তাহলে আমাদের প্রিপারেশনটা গোছানো হওয়ার চান্স আছে। তো বলছে লতিফ আহমেদের সাংবিধানিক প্রতিষ্ঠানটি কত মধ্যে অন্তর্ভুক্ত? গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি বলে বিসিএস থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বারবারই এটা জিনিস হয় যে সরকারি কর্ম কমিশন হোক সেটা, কিংবা হচ্ছে তোমার কি নাম ওটার, কি বলে নির্বাচন কমিশন হোক, অ্যাটর্নি জেনারেল হোক, কিংবা মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক হোক, এই সবগুলোরই আমাদের ইয়াটা জানা খুব জরুরি। কি বলে সংবিধান কত নম্বর হচ্ছে সেটা জানা খুব জরুরি। তো এখানে যেমন এ নাম্বার একটা আজগুবি অপশন দিয়ে রাখছে, দেখো একটু দেখো এ নাম্বারে কি দিছে। এ নাম্বার হচ্ছে 661। আমরা জানি সংবিধানের, আমরা যখন সাংবিধানিক কি বলে যে বাংলাদেশ সংবিধান সলভ করছিলাম, আমরা দেখেছি সংবিধান অনুচ্ছেদ 153টা, সে 153টার মধ্যে 153টার মধ্যেই তো থাকতে লাগবে। এখানে কি দিচ্ছে দেখো 621টা, নিশ্চয়ই 621টার কোনো ধারের কাছে কোনোদিন কিছু থাকবে না। সো বলতে গেলে সাংবিধানিক যে ইয়াটা আছে, পদটা আছে, তার মধ্যে এই যে অ্যাটর্নি জেনারেল যিনি আছেন, অ্যাটর্নি জেনারেলটা হচ্ছে কত নাম্বার? 64 নাম্বার। তাহলে এই যে লতিফ আহমেদের পদটির নাম কি? লতিফ আহমেদের পদটির নাম আমরা জানলাম একটু আগে, সেটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল। সেটার নাম হচ্ছে অ্যাটর্নি জেনারেল, সেটার নাম আমরা জেনেছি অ্যাটর্নি জেনারেল। এবং এবং এর হচ্ছে এটা সংবিধান কত নম্বর অনুচ্ছেদের অন্তর্ভুক্ত? সেটা হচ্ছে 64 এর অন্তর্ভুক্ত। ওকে, চলে যাবো পরবর্তী প্রশ্নে।
সেখানে বলা হচ্ছে মিস্টার এক্স প্রধান নির্বাচন কমিশনার পরিচালনায় অনুষ্ঠিত নির্বাচন সম্পর্কিত বিষয় বোঝা যাচ্ছে যে এটা নির্বাচন কমিশনই হবে এবং তাকে নিয়োগ প্রদান করবেন রাষ্ট্রপতি। এটা জানা জানি, সেটা নিয়ে কথা বলতেছি না। সংবিধানের কত অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশনের কথার উল্লেখ আছে? কত নম্বর অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন? সরকারি কর্ম কমিশন হচ্ছে 137। আর আমরা একটু আগে দেখে আসলাম যে অ্যাটর্নি জেনারেল 64 ক যদি কখনো অপশন থাকে 64 কটাও আমরা উত্তর দিব। আপাতত বলেছে যে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সরকারি কর্ম কমিশনের কথা উল্লেখ করা আছে? সেটা হচ্ছে 137 নম্বর অনুচ্ছেদে। কত নম্বর অনুচ্ছেদ? 137। এটা আমরা জেনে রাখবো। তো পরবর্তী প্রশ্ন চলে যাই। আর এখানে যে একটা দেওয়া আছে না 127 হচ্ছে কি বলে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, এটা হচ্ছে 127, একটু মনে রাখবা। প্রজাতন্ত্রের হিসাব সম্পর্কিত কাজের নামই হচ্ছে মহাহিসাব নিরীক্ষক নিয়ন্ত্রক। এবং তারা সবসময় যেহেতু তাদেরকে নিয়োগ প্রদান করবেন রাষ্ট্রপতি, তারা তাদের যাবতীয় বিল তারা সেটা প্রকাশ করবেন হচ্ছেন রাষ্ট্রপতির কাছে। তারপর এটা গেল, আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে বলা হয়েছে কত বছর বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক তার পদে বহাল থাকবে। অর্থাৎ আমরা জানি যে সর্বোচ্চ বয়স যে কেউ যদি তার ওই ইয়াতে কি বলা হচ্ছে তার পদে বহাল থাকতে চায়, তাহলে সর্বোচ্চ হতে হবে 65 বছর বয়স পর্যন্ত। এই 65 বছর বয়স হলে সে আর কি অবসরে যেতে পারবে, এর নিচে সে অবসরে যেতে পারবে না, মানে পারবে ইচ্ছা করলে, বাট নিয়ম হচ্ছে যে 65 বছর বয়স পর্যন্ত, কিন্তু এর বেশি সে পারবে না, তাকে তারপর অবসরে পাঠানোই হবে। তাহলে ওই যে যারা সরকারি কর্ম কমিশন বলো বা মহাহিসাব নিরীক্ষক নিয়ন্ত্রক বলো, অ্যাটর্নি জেনারেল বলো, এদের হচ্ছে সর্বোচ্চ বয়সটাই হচ্ছে 65 বছর। এই পর্যন্ত তারা হচ্ছে ইয়েতে থাকতে পারবে, কি বলে হচ্ছে দায়িত্ব থাকতে পারবে। এরপরে বলেছে নির্বাচন কমিশন কি ধরনের সংস্থা? বলেছে যে নির্বাচন কমিশন কি ধরনের সংস্থা? নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা, আমরা জানি। নির্বাচন কমিশন কি ধরনের সংস্থা? সাংবিধানিক সংস্থা, এটা আমরা জানি। এরপরে আসো কি বলেছে, নির্বাচন কমিশনের দায়িত্ব কি? নির্বাচন অনুষ্ঠান পরিচালনা করা। নির্বাচন কমিশনের দায়িত্ব হলো কি? নির্বাচন অনুষ্ঠান পরিচালনা করা, তারপর হচ্ছে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করা, ভোটার তালিকা প্রস্তুত করা। এই তিনটা নির্বাচন কমিশনারের কাজ। তাহলে আমরা জানবো নির্বাচন কমিশন দায়িত্বগুলো কি কি। নির্বাচন অনুষ্ঠান পরিচালনা করবে তারা, এলাকার সীমানা নির্ধারণ করবে এবং ভোটার তালিকা তারা প্রস্তুত করবে। হ্যাঁ, তিনটা কথাই সঠিক। তাহলে যেখানে দেখবো তিনটা আছে, তিনটাই আমাদের উত্তর হবে। সো 1, 2, 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপরে বলেছে কর্ম কমিশনের যথার্থ ফলাফল পাওয়া যায় কিসে? যখন সরকারি কর্ম কমিশনের কথা বলা হচ্ছে, তাহলে তাদের যথার্থ প্রতিফলন আমরা কিসে পাই? তাহলে সরকারি কর্ম কমিশনের সাথে আমরা জানি হচ্ছে দক্ষ একজন প্রশাসন, বা হচ্ছে নূরজাহান বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম নূরজাহান, আশা করি খুবই ভালো আছো, ক্লাস দেখতে থাকো। এরপরে বলা হচ্ছে যে কর্ম কমিশনের যথার্থ প্রতিফলন পাওয়া যায় কিসে? যে কর্ম কমিশন যে একটা আছে, কর্ম কমিশনের মূল কাজই হচ্ছে আমরা জানি যে নির্বাচন কি বলে হচ্ছে রাষ্ট্রের দক্ষ লোককে নিয়োগ করার ক্ষেত্রে প্রযোজ্য হয়, তাই না? তাহলে রাষ্ট্রের দক্ষ লোক যে আছে, তো সেই দক্ষ লোকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তার মূল কাজ হচ্ছে দক্ষ এবং হচ্ছে তোমার মেধাবী লোককে নিয়োগ করা। তো এখানে রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় না, বৈদেশিক আক্রমণ প্রতিহত সেটাও না। সি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের সঠিক উত্তর দেওয়া আছে দক্ষ সরকারি কর্মকর্তা গড়ে তোলায়। তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, এটাকে আমরা দিলাম। এরপর আছে রূপা বিশেষ পরীক্ষা দিয়েছে, তার বিশেষ পরীক্ষা প্রশ্নপত্র কে তৈরি করেছে? খুবই কমন একটা কোশ্চেন, মানে রেগুলার বোর্ডে আমরা এই প্রশ্ন দেখতে পাই। বিশেষ পরীক্ষার প্রশ্ন তৈরি করে একমাত্র সরকারি কর্ম কমিশন, কারণ এই পরীক্ষাটা হয় হচ্ছে সরকারি কর্ম কমিশনের আন্ডারে। সো বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে চলে যাব। সেখানে বলা হয়েছে জাতীয় অর্থের অভিভাবক কে? জাতীয় অর্থের অভিভাবক হচ্ছে জাতীয় সংসদ। যদিও এটা এই অধ্যায়ের সাথে খুব একটা সম্পর্কিত না, তারপর একটু জেনে রাখবা, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। ইয়াতে কি বলে বিশ্ববিদ্যালয়ে আসো, তাই আমি এটা কি করে রাখছি, নোট করে রাখছি। জাতীয় অর্থের অভিভাবক হচ্ছে জাতীয় সংসদ। চলে যাব পরবর্তী প্রশ্নে, এবং মেবি এটাই হচ্ছে আমাদের শেষ প্রশ্ন এই অধ্যায় সম্পর্কিত। আমি বলেছি যে এই অধ্যায় থেকে প্রশ্ন হয় 2 থেকে 3টা সর্বোচ্চ, এর বেশি কখনোই হয় না। এবং এই যে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেছি আমি এই পর্যন্ত আলোচনা করেছি, ঘুরে ফিরে এগুলো প্রশ্নে আসবে তোমার টেস্ট পেপারে, ঘুরে ফিরে এগুলো প্রশ্নই পাবা। তুমি দেখবা যে বিভিন্ন বোর্ডে এগুলো প্রশ্নে আসছে। আর আমরা তো সবসময় গুরুত্বপূর্ণ জিনিসই প্র্যাকটিস করাই বা হচ্ছে নোট করাই। সো এগুলো প্র্যাকটিস করলে আশা করা যায় তোমাদের প্রস্তুতি বেশ ভালো হবে। ওকে, বাংলাদেশের রাষ্ট্রপতিকে কি কারণে অভিশংসন পদ্ধতির মাধ্যমে অপসারণ করা যায়? অভিশংসন মানে হচ্ছে সংসদের কি একটা তোলা, কি বলা হচ্ছে একটা দাবি তোলা যে রাষ্ট্রপতি আর চলতেছে না, রাষ্ট্রপতি ব্যাকডেটেড, একে সরানো হোক। তো রাষ্ট্রপতি সরানো হতে হলে কি বলা হচ্ছে তোমার সংসদে 2/3 ভোট লাগে, যেটাকে অভিশংসন বলা হয়। তো বলেছে যে অভিশংসন পদ্ধতির মাধ্যমে অপসারণ করতে হলে কি করতে হবে আমরা দেখতে পাচ্ছি একটু। তো সেখানে বলা হচ্ছে যে কি কারণে অভিশংসন করা যায়? যদি তিনি সংবিধান লঙ্ঘন করেন, অর্থাৎ সংবিধানের বাইরে কোনো কাজ যদি রাষ্ট্রপতি করেন সেটা, তাহলে তাকে অভিশংসনের আওতায় আনা যাবে। দৈহিক এবং মানসিকভাবে তিনি যদি অক্ষম হন, তার যদি কোনো রকম কোনো সক্ষমতা না থাকে, তখন সেটা একটা ব্যাপার।
অসদাচরণ করলে, বেয়াদবি করলে, তাহলে এই তিনটা জিনিস যদি তিনি করেন তাহলে তাকে অভিশংসনের আন্ডারে নিয়ে আসা যায়। তাহলে আমরা যেখানে উত্তর খুঁজবো, যেখানে কি করা আছে, যেখানে আমরা তিনটাই দেখতে পাবো, সেখানে হচ্ছে আমরা উত্তর করবো। সো আমরা দেখতে পাচ্ছি উত্তর তিনটাই আছে হচ্ছে এই যে ডি নাম্বারে। তাহলে ডি নাম্বারটাকে আমরা সঠিক উত্তর হিসেবে কাউন্ট করবো। সো ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। সো আমাদের ই টেস্ট পেপার নূরজাহান বলেছে অভিশংসনকে। অভিশংসন বললাম যে রাষ্ট্রপতিকে যদি সরাতে হয় একটা পদ্ধতি আছে তাকে সরানো, সেটাকে বলা হয় অভিশংসন। কথা হচ্ছে অভিশংসন পদ্ধতিটা আবার কিরকম, সংসদে যদি 2/3 ভোট ওঠে যে রাষ্ট্রপতিকে সরানো হোক, এই প্রস্তাবটা যদি পাস হয় সেটাকে অভিশংসন বলা হয়। আরো অনেকগুলা ইয়ে আছে, ধারা আছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে যে অন্তত সংসদে 2/3 ভোট লাগবে, তাহলেই অভিশংসন কার্যকর হবে এবং রাষ্ট্রপতিকে সরানো হবে। এই হচ্ছে ব্যাপার। সো আশা করি আজকের ক্লাসটা তোমাদের জন্য বেশ ফলপ্রসূ ছিল। দেখা হবে আমাদের পরবর্তী কোনো এক ক্লাসে। সবাই সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, মানবিক জ্ঞানের সাথে থাকো এবং আমাদের প্রতিদিন লাইভগুলো দেখতে থাকো। আল্লাহ হাফেজ।